তো আমরা আগের পার্ট ওয়ানে রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো আমাদের সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়ে আলোচনা হচ্ছিল। তো এই পার্টে আমরা আরও কিছু টেন্স নিয়ে আলোচনা করব, পাশাপাশি রুলস নিয়ে আলোচনা করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আগের পার্টে দিইনি সময় সংক্ষেপের কারণে, তো সেটা এখন বলে দিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে একটা কথা প্রচলিত আছে, যেমন আমরা প্রায় সময় শুনে থাকি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সংক্ষেপে লিখলাম, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কথাটা আমরা প্রায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সংক্রান্ত বিভিন্ন আলোচনা আসে আমাদের। তাহলে এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা আসলে কি? যেমন আমরা এখানে বলছিলাম যে ভার্ব যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের মধ্যে অ্যাস হয়। যেমন আমরা আয়ের পরে গো বলি আর শির পরে গোজ বলি, তাই না? তাহলে কেন গো হলো আর গোজ হলো? কারণ আই থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার। আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই থার্ড পার্সন না, আর সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই সি এর পরে গোজ হচ্ছে। কিন্তু আমাদের শুধুমাত্র এইটুকু বুঝলেই হবে না যে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার বলতে কোনগুলোকে বুঝি। থার্ড পার্সন সিঙ্গুলার বলতে আমরা সাধারণত ওই কয়েকটা ওয়ার্ডকেই বুঝি, যেমন আমরা শিকে বুঝি, আমরা হিকে বুঝি, হ্যাঁ, আমরা ইট হলেও সেটাকে থার্ড পার্সন সিঙ্গুলার বলি। আমরা যেমন একজনের নাম হলেও, হ্যাঁ, একটি নাম, সেটা মানুষ হোক বা যে কোনো কিছু হোক, একটি নাম হলেও থার্ড পার্সন সিঙ্গুলার বুঝি। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই শি, হি, ইট, এই কয়েকটাই তো থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে এইগুলো হলে তারপরে যে ভার্বটা হয় সেটার মধ্যে ভার্বের সাথে এস অথবা ভার্বের সাথে ইএস হয়। যেমন গো এর সাথে ইএস হচ্ছে আর ইটের সাথে এস হচ্ছে। এক কথায় ভার্বের মধ্যে এস বাই এস হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে এই কয়েকটা শুধু কি জানলেই হবে যে আমাদের এই সি, হি আর ইট আর একটি নাম? না, এক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু আছে যেগুলা এই থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়ে তার সেন্স মেকিং করতে পারে। যেমন ধরেন আমরা জানি এভরি, এভরিওয়ান, আমরা জানি এভরিবডি, তারপরে আছে ইচ, তারপরে আছে ওয়ান অফ, তারপরে আছে এভরি অফ কিংবা ইচ অফ, তারপরে আছে আমাদের আইদার অফ, এরপর আছে নাইদার অফ, হ্যাঁ, এছাড়াও আছে দি নাম্বার অফ, দি নাম্বার অফ। তো দেখেন এই এভরি ওয়ান, এভরিবডি, এরপরে আছে নো ওয়ান, আছে নো বডি, এছাড়াও আছে সাম ওয়ান, হ্যাঁ, আমি লিখলাম না, মুখোমুখি বলে দিচ্ছি, যেমন আছে সাম ওয়ান, সাম ওয়ান আছে, সাম বডি আছে। তাহলে দেখেন এই যে বিষয়গুলো, নো বডি, নো ওয়ান, এভরিবডি, এভরি ওয়ান, সাম বডি, সাম ওয়ান বা ওয়ান অফ, হ্যাঁ, অথবা আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এভরি অফ, মানে যত এরকম অফ আছে আর কি, শুধুমাত্র ওই মোস্ট অফটা ছাড়া, হ্যাঁ, মোস্ট অফ আর দ্য মেজরিটি অফ, এই দুইটা ছাড়া যত অফ আছে ম্যাক্সিমামই এগুলোর পরে যে ভার্বটা হয় সেই ভার্বটা সাধারণত বা এগুলোর সাথে এই যেমন এভরি অফের পরে সাবজেক্ট থাকবে, যেমন এভরি অফ দ্য বয়েজ বলবে, তো বয়েজ বললেও ভার্ব কিন্তু অ্যাজ বাই এসি হবে। আবার যদি অ্যামিজার লাগে তাহলে ইজ হবে। আমাদের সিঙ্গুলার ভার্ব হিসাবে যেমন এই দুটো যেমন সিঙ্গুলার ভার্ব, এরকম একইভাবে কিন্তু ইজও সিঙ্গুলার ভার্ব। একইভাবে কিন্তু আমাদের এখানে হ্যাজ সিঙ্গুলার ভার্ব, ইজ সিঙ্গুলার ভার্ব, এখানে হ্যাজ সিঙ্গুলার ভার্ব, এখানে হ্যাজ সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ সাবজেক্ট হিসাবে যদি এরা বসে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন বলা হলো, আমি এক্সাম্পলগুলো এখানে দিচ্ছি, আপনারা অন্যভাবে লিখে নিয়ে, যেমন বলা হচ্ছে ইচ অফ দ্য বয়েজ, তারপরে রাইট ফ্রম ভাব দিয়ে বললো টু স্কুল। এখন এখানে বসাতে বললো গো অথবা গোজ, দুটো অপশনে দিলাম। তো দেখেন এখানে বয়েজ অনেকগুলা, তারপরেও কিন্তু গোজ হবে, অর্থাৎ গোজ হবে, কারণ এখানে প্রত্যেকটা বয়ের অনেকগুলো বয়ের মধ্যে থেকে বা সবগুলোর বয়ের মধ্যে থেকে আলাদা আলাদা করে ইচ একটা করে বয় বোঝাচ্ছে। তাহলে অর্থগতভাবে বুঝলেও আপনি এটা চিন্তা করতে পারেন যে এখানে ভার্ব সিঙ্গুলার হবে, মানে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে এস বাই এস হবে। ওই শুধু সি এর পরেই গোজ হয় তা না, এগুলো এই ধরনের যে কম্বাইন সাবজেক্টগুলো হয় সেগুলোর পরেও কিন্তু এস বাই এস হয়। আবার যদি আমি এরকম আর্ট এক্সাম্পল দিই, যেমন আমরা বলতে পারি নান, নানও কিন্তু এখানে হয়, আমি লিখি না, এখানে নানও হয়, অর্থাৎ নান। তো নান আমি যদি বলি টেল এলাই, হবে না, হ্যাঁ, কারণ নান থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে টেলস হবে। তো এরকম আর কি। আবার যদি নেগেটিভ নিই তাহলে ডাজ নট হবে।
অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বলতে আমরা এখানে বুঝবো ভার্বের অ্যাজ কে, এখানে বুঝবো ডাজ নট কে, এখানে বুঝবো ইজ কে, এখানে বুঝবো হ্যাজ কে। আর এখানে তো সমস্যা নেই, কারণ এখানে ক্যান, মে, শুড এগুলো সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল যাই হোক, এটা সেমই বসে। অর্থাৎ আমাদের এই কমন সেন্সটা মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে যখন সাবজেক্ট হিসাবে এরা বসবে, আরও অনেক আছে কমন ব্যবহার, এগুলোই হয়, এগুলো এর বাইরে পরীক্ষা আসে না খুব একটা। যেমন আমরা বলি এভরি মাদার লাভস, খেয়াল করেন এই যে বলা হয়েছে এভরি মাদার, এখানে এভরির পরে আমি দুটো বলছিলাম এভরি ওয়ান, এভরি বডি, আরও থাকতে পারে এভরি মাদার, এভরি ফাদার, হ্যাঁ এরকম হতে পারে। তো আমরা কেন বলি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, লাভস বলতেছি, এভরি মাদারের পরে লাভস বলতেছি, কারণ ওই এভরি মাদারটা একটা কম্বাইন ওয়ার্ড। তাহলে এগুলো মনে রাখতে হবে যে এগুলো সাধারণত সাবজেক্ট আকারে ব্যবহৃত হলে তারপরে যে ভাবটা হবে সেটার মধ্যে অ্যাজ বেস হবে। আমরা চলে যাব আমাদের 1 নম্বর টেন্সটা মোটামুটি ক্লিয়ার, প্রেজেন্ট ইনফিনিট টেন্স। আমরা চলে যাব পরবর্তী টেন্সে। অর্থাৎ আমাদের যে এই চারটা ছিল আমরা এই চার্ট অনুযায়ী আগাবো আর কি। পরবর্তীতে আমরা এই চারটা কি সাজিয়ে লিখব। যেমন আমাদের পরবর্তী টেন্স নিয়ে আলোচনা করবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমি আর চারটা রাখতেছি না, আপনারা একটু এগিয়ে নিন। যেমন এখানে আমি লিখব পাস্ট ইনডিফিনিট, আচ্ছা, আর অ্যাক্টিভ, প্যাসিভ, আর এখানে আদার্স যদি আপনারা লিখতে চান লিখবেন। তাহলে দেখেন এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের যে গঠনটা হয় সেটা কি হয়, আমরা জানি সাবজেক্টের পরে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ থাকতে পারে। প্যাসিভে কি হয়, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস V3, তারপর বাকি অংশ। এটা হ্যাঁ বোধকের জন্য হয়। এখানে আবার নেগেটিভের সেন্সটা কি, নেগেটিভ সেন্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1। এখানে কিন্তু আর V2 হওয়ার সুযোগ নেই, কারণ ডিডি V2 হয়ে গেছে। তারপর বাকি অংশ এখানে কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, তার সাথে নট, তার সাথে V3। তাহলে দেখেন এই যে এই দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একদম বেসিক ভার্ব দিয়ে যে ব্যবহার সেটার হ্যাঁ বোধক এবং না বোধক। এটা এখান থেকে এটার প্যাসিভ এটা, এটার প্যাসিভ এটা, এরকম। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স তো আরও একভাবে হতে পারে, এরকম হতে পারে যে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস অবজেক্ট। অনেকে মনে করে ওয়াজ বা মানে পাস্ট কন্টিনিউয়াসে হয় না, ওটা তো কন্টিনিউয়াসে হলে তো সেটা ওয়াজ ওয়ারের পরে ভার্ব আইএনজি হয় সেটা, আর এখানে ওয়াজ ওয়ারই মেন ভার্ব। তো এই ক্ষেত্রে এটার প্যাসিভ কি, এই যে আমরা আগে বলে আসছিলাম, যেমন এখানে বলে আসছিলাম যে এই ধরনের যে এম ইজ আর ওয়াজ থাকলে সাধারণত সেট টু বি দিয়ে প্যাসিভ করতে হয়, সেট টু বি। অন্যভাবেও করা যায়, বাট এইভাবেও করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি, এটাও বলতে পারি সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস সেট টু বি, বাকি অংশ। আবার একইভাবে সাবজেক্টের পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাড ব্যবহার করতে পারি, হ্যাড প্লাস অবজেক্ট। এটা আবার হ্যাডের পর আবার V3 না, তাহলে আবার পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, সরাসরি হ্যাড দিয়ে। যেমন এটা অর্থ হবে যে আই ওয়াজ এ ডক্টর, আমি ডাক্তার ছিলাম। আর এটা অর্থ হবে আই হ্যাড এ ডক্টর, আমার একজন ডাক্তার ছিল, আমি নিজে ছিলাম না, আমার একজন ডাক্তার ছিল, এরকম মিনিং সেন্স করবে। তো সেক্ষেত্রে এটার প্যাসিভ ভয়েস সাধারণত আগেই বলে আসছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট এগুলো সাধারণত প্যাসিভ ভয়েস হয় না। তারপরে যদি করতে হয় তাহলে আমরা এটাকে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার দিব, তার সাথে হ্যাডই ব্যবহৃত হয় বাকি অংশ। এটা সাধারণত খুব একটা ব্যবহৃত হয় না, এটা এই ইংলিশের চলন এখন ব্যবহার খুব একটা নাই বললেই চলে। একইভাবে আমরা পাস্ট ইনডিফিনিটে দেখি যে মোডাস ব্যবহৃত হয়, যেমন কুড। যদিও কুডটা অনেক সময় প্রেজেন্টেও সেন্সও মিন করে, তাও আমরা বলতে পারি কুড। মাইট, আমরা বলে আসছিলাম মাইটও প্রেজেন্ট সেন্স মিন করে। তারপরে উড, তারপরে আছে যেমন আমরা হ্যাড টু আছে। হ্যাঁ, আমরা একটু প্রিভিয়াস লেকচারে যাব, যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট আলোচনা করেছিলাম, সেখানে আমরা এখানে একটা জিনিস মিস করে আসছিলাম, যেমন হ্যাভ টু। যেমন এখানে হ্যাভ হ্যাজ হয়, আবার একইভাবে আরেকটা গঠন হয় হ্যাভ টু দিয়ে। আসলে কত কিছু আছে, এগুলো আসলে সব আলোচনা করা খুব টাফ। তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে, যদি ভুলেও যায় জীবনে এখন আরেকবার লিখে দেওয়া। এখানে আরেকটা গঠন হয় এরকম, যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস V1, এটাও কিন্তু হতে পারে। অর্থাৎ এটা অর্থ কি হয়, যেমন কোনো কিছু করতেই হবে এই জাতীয় অর্থে, আই হ্যাভ টু গো অথবা শি হ্যাজ টু গো। তো এইটার আবার প্যাসিভ আছে, সেটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস বি প্লাস V3। আসলে এই হ্যাভ টু আর হ্যাজ টু এটা মোডাস ভার্ব, আমরা এর মধ্যে ফেলে দিতে পারি, যেমন এই যেখানে ফেলে দিতে পারি ক্যান, মে, শুড, নিড, ডেয়ার, বা এখানে বলতে পারি হ্যাভ টু অথবা হ্যাজ টু।
তাহলে এই ক্ষেত্রে আমাদের এই মোডাসের যে গঠন, যেমন এখানে এখানে সাবজেক্টের উপরে মোডাস ভার্ব, যেমন সাবজেক্টের উপরে আমরা মোডাস ভার্ব লিখছি হ্যাভ টু, তারপরে বি দিব, এই যে বি দিছি, তারপরে ভার্ব সি। এখানে আরেকটা মোডাস আছে এম টু ইস টু আর টু, এম টু ইস টু আর টু, এটাও সেমভাবেই হবে, সাবজেক্টের পরে এম টু হবে, তারপরে বি হবে, ভার্ব থ্রি, তারপরে অবজেক্ট প্যাসিভটা আর কি। তাহলে দেখেন এগুলো এটা অর্থ কি হয়, এম টু ইস টু, এটা অর্থ হয় যে সবসময়ই আমি কোনো কিছু মানে করতেই হয় আমাকে, এরকম করতেই হবে, ভবিষ্যৎ এটা না, ভবিষ্যতে করতেই হবে এরকম অর্থ হলে হ্যাভ টু, যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। আর আপনি যদি বোঝাতে চান যে আমি প্রতিদিনই আমার এই কাজটা করতে হয়, তখন আপনি বলবেন আই এম টু ডু দ্য ওয়ার্ক। খেয়াল করেন কি হবে, আই এম টু গো ফর শপিং, আমাকে ডেইলি শপিং যেতেই হয়। এটা কিন্তু আপনি ভবিষ্যতে করবেন এরকম বলতেছেন, আপনি বলতেছেন যে আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়, তখন বলবেন আই অ্যাম টু গো টু স্কুল এভরিডে। আর আপনি যদি বুঝতে চান যে আমাকে স্কুলে যেতেই হবে, আর এখন বলতেছেন আমাকে একটু পরে স্কুলে যেতেই হবে বা আমাকে স্কুলে যেতেই হবে, তখন আপনি হ্যাভ টু বলবেন, আই হ্যাভ টু গো। কিন্তু শুধু যদি বুঝতে চান যে আমি প্রতিদিন এই কাজটা, সাধারণত এগুলো ইংরেজি ব্যবহার খুব কম হয়, বাট তাও হয় না বললে একেবারে ভুল হবে, হতে পারে, তবে সেন্সটা চিন্তা করতে হবে। আমি বারবার বলি যে টেন্স ইজ মানে কি বলা যায়, টেন্স মিন সেন্স, আপনি সেন্স ধরতে না বলে টেন্স ব্যবহার করতে পারবেন না। তাহলে আমি আবার বলি যে সবসময় কোনো কিছু করতেই হয় এরকম অর্থে এম টু, আর করতেই হবে এই অর্থে হ্যাভ টু, এবং এগুলো মোডাস ভার্ব, এবং এগুলোর ক্ষেত্রে আমাদের প্যাসিভ কারণটা এই মোডাসের পরে এইগুলোর পরে বি দিয়ে করতে হবে। একইভাবে পাস্ট ইনফিনিট টেন্সও আমি হ্যাভ টু বলতে পারি, এই যে হ্যাড টু বলতে পারি সাবজেক্টের পরে, সাবজেক্ট প্লাস হ্যাড টু, বা এখানে আমি মোডাস হিসাবে কুড, এই যেমন কুড দিলাম, দুঃখিত এটা তো আগে লিখে আসছিলাম, সাবজেক্ট প্লাস কুড, মাইট, উড, হ্যাড টু, অথবা এই যে ওয়াজ টু, অথবা ওয়ার টু, এগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ অর্থ কী দাঁড়াবে, হ্যাড টু এর ওইখানে যেমন ছিল আমাকে করতেই হবে, আর হ্যাড টু হতে হবে আমাকে করতেই হয়েছিল, আর ওয়াজ টু কখন হবে, অতীতে সবসময়ই আমি করতে বাধ্য ছিলাম এরকম অর্থে, আমি অলওয়েজ করতেই হয় আমাকে কাজটা, এখন না আগে আর কি, অলওয়েজ আমাকে, যেমন আপনি যদি বলেন যে গত বছর আমাকে প্রতিটা দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করতে হয়েছিল, খেয়াল করেন কি বলছেন, প্রতিটা দিন, তখন আপনি বলতে পারেন যে সবসময় আপনি করছেন, আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, বা লাস্ট ইয়ার দিয়ে শুরু করেন যে লাস্ট ইয়ার আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক হোল ডে লং, অথবা ফ্রম 8 AM টু 8 PM। আর আপনি যদি বলতে চান আমাকে এরকম যদি বলতে চান, জানিস গত বছর আমাকে একটা কাজ মানে করতেই হয়েছিল, না করে আমার কোনো উপায় ছিল না, তখন আপনি বলবেন হ্যাড টু, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক লাস্ট ইয়ার, আদারওয়াইজ আই হ্যাড নো অপশন, এরকম। তাহলে এই সেন্সগুলো ধরতে হবে। এগুলোর মোডাস, এই প্যাসিভটাও আমরা সাধারণত এভাবেই করবো, সাবজেক্টের পরে মোডাস ভার্বগুলো দিব, অর্থাৎ এগুলো দিব, দেওয়ার পরে বি প্লাস ভি থ্রি, বাকি অংশ হবে। তাহলে এই যে আমাদের পাস্ট ইনফিনিট টেন্সের অ্যাক্টিভগুলো, প্যাসিভগুলো, এবং এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে পাস্ট ইনফিনিট টেন্সটা আমরা বাংলায় কী সেন্স মিন করে, এটা যেমন কোন একটা কাজ করেছিলাম, বা আমি যদি করা ভার্ব না দিই অন্য কোনো ভার্ব দিই, যেমন আমি যদি বলি লেখা, তাহলে কী হবে, খেয়েছিলাম, খাওয়া দিয়ে যদি বলি খেয়েছিলাম, এটা আমি হলে খেয়েছিলাম, তুমি হলে খেয়েছিলে, তারা হলে খেয়েছিল। দেখেন এই আমি তুমির কারণে এগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে যদি বলি আপনি, তাহলে খেয়েছিলেন। এই যে দেখো, তাহলে বললাম ছিল, ছিলে, ছিলেন, এগুলোই সাধারণত পাস্ট ইনফিনিট হয়। অনেক ক্ষেত্রে পাস্ট ইনফিনিটেন্সে ললে লাম দিয়ে হতে পারে, যেমন আমি গেলাম, এটাও আমরা সাধারণত, যদিও পাস্ট পারফেক্ট সেন্সে পড়ে, কিন্তু চাই এটা অনেক সময় এগুলো পাস্ট ইনফিনিটে হয়, ল এলাম গেলাম, বা তুমি বললে তুমি গেলে, বা আপনি বললে আপনি গেলেন, এরকম। অর্থাৎ এক কথায় আমরা যদি দেখি যে ল, লে, লাম এগুলো আছে, তাও পাস্ট ইনফিনিট, আর ছিল, ছিল, ছিলাম থাকলে তো অবশ্যই সেটা পাস্ট ইনফিনিট। কিছু কিছু ক্ষেত্রে ত দিয়েও পাস্ট ইনফিনিট হয়, যেমন আমি যেতাম, যদিও সব তখন আমরা মোডাস নিয়ে ব্যবহার করি, উড নিয়ে ব্যবহার করি। তো আমি যদি বলি আমি যেতাম, তাহলে সাধারণত বলা উচিত আই উড গো, এরকম। বাট উড না দিয়েও সরাসরি ওয়েন্ট দিয়েও বলা যায় আই ওয়েন্ট। তার মানে আমরা ত, তে, তাম, বা ল, লে, লাম, অথবা এই যে ছিল, ছিলাম, এই সেন্সগুলো আমরা যখন বাক্যে ব্যবহার করব, বিশেষ করে এই তিনটা মানে মাস্ট, এই তিনটা ব্যবহার করা একেবারে ওয়াজিব, মানে এই সেন্সটা পাস্ট ইনফিনিট, যে ছিল, ছিলাম, এরকম। আর এগুলোর ক্ষেত্রে যে গেলাম, করতাম, এগুলোও পাস্ট ইনফিনিটে হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলো আবার পাস্ট পারফেক্টে অথবা মোডাস নিয়ে ব্যবহার করতে পারে, এগুলো আমরা ব্যবহার করতে গেলে শিখবো। তবে এইটা আমার মাথায় রাখেন যে করেছিলাম, গিয়েছিলাম, শুনেছিলে, খেয়েছিল, দেখেছিল, পড়েছিল, এগুলো সব পাস্ট ইনফিনিট, এবং তার অ্যাক্টিভ সেন্সটা এরকম। আর প্যাসিভ, এটা অ্যাক্টিভ সেন্স বললাম আমি। এখন প্যাসিভ সেন্সটা কীরকম হয়, সেক্ষেত্রে আমরা জানি যে ওই যে একটু আগে বলে আসছিলাম, যেমন হয় থাকে, তখন অর্থ হবে করা হয়েছিল, এই যে হয়, করা হয়েছিল,
তা আমি করেছিলাম না, করা হয়েছিল। অর্থাৎ দ্যাট মিনস প্যাসিভ সেন্স যখন বাংলা অর্থ যাবে তখন অর্থ হবে এরকম, করা হয়েছিল। এখন যদি আমি করার জায়গায় আমি যদি খাওয়া দিই তাহলে হবে খাওয়া হয়েছিল। আমি যদি এখানে পড়া দিই পড়া হয়েছিল। আমি যদি এখানে দেখা দিই দেখা হয়েছিল, যেমন পাখিটিকে দেখা হয়েছিল, পত্রিকাটি পড়া হয়েছিল। এই যে এখানে এখানে পড়া, দেখা, এগুলো সব যুক্ত করে প্লাস একটা হয়েছিল লাগাই দিবেন, তাহলে এটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ সেন্স। আবার এরকম হবে না যেমন সে একজন ডাক্তার হয়েছিল, সেটা আবার প্যাসিভ হবে না, কারণ ডাক্তার তো সে নিজেই হয়েছিল, সেটা তো প্যাসিভই নাই, কারণ ওটা তো আপনার ওই সাবজেক্ট নিজেই কাজ করতে পারছে। সেক্ষেত্রে সে ডাক্তার হয়েছিল যে এটা বলবো, যে আমরা যে ওয়াজার দিয়ে বললাম সি বিকেম দিয়ে করতে পারি, সে ডাক্তার হয়েছিল সে বিকেম এ ডক্টর, অথবা সি ওয়াজ এ ডক্টর, এটা বলতে পারি। কিন্তু ওটা আবার ওই হয়েছিল আবার প্যাসিভ না, অর্থাৎ সাবজেক্ট নিজেই হয়েছিল, ওটা প্যাসিভ না। আমি যদি বলি কি চিঠিটি লেখা হয়েছিল, তাহলে চিঠিটি তো নিজে লেখা নেই, চিঠিটাকে লেখা হয়েছিল, তাহলে লেখা তার সাথে হয়েছিল। প্যাসিভ হওয়ার জন্য দুটো শর্ত, একটা হচ্ছে এই ধরনের ভার্বগুলো থাকবে, যেমন করা একটা ভার্ব তার সাথে হয়েছিল, পড়া একটা ভার্ব তার সাথে হয়েছিল, লেখা একটা ভার্ব তার সাথে হয়েছিল। কিন্তু এখন যদি আপনি বলেন যে সে ডাক্তার হয়েছিল, তো দেখেন ডাক্তার আর হয়েছিল, এখন খেয়াল করেন সে ডাক্তার হয়েছিল, ডাক্তার কিন্তু ভার্ব না, যেমন এখানে যেমন দেখা ভার্ব, পড়া ভার্ব, করা ভার্ব, ডাক্তার কিন্তু ভার্ব না। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে এটা এই প্যাসিভের মানে গঠনে পড়ে নেই। অর্থাৎ হয়েছিল ঠিকই আছে, এখানেও হয়েছিল আছে, এখানেও হয়েছিল আছে, কিন্তু ডাক্তার কথাটা কিন্তু ভার্বের মধ্যে পড়ে না, এই জন্য এটা অ্যাক্টিভের মধ্যে পড়বে, এবং তখন অর্থ হবে ইংলিশ হবে যে সি বিকেম এ ডক্টর, অথবা হি বিকেম এ ডক্টর, অথবা হি ওয়াজ এ ডক্টর, এরকম অর্থ হবে। অর্থাৎ এটা প্যাসিভে না, এটা মাথায় রাখতে হবে। এরকম নিজেই কিছু হয়েছিল, এটা প্যাসিভে না, এটা অ্যাক্টিভ। এগুলোর প্যাসিভ করা যেতে পারে, কিন্তু সাধারণত এগুলো প্যাসিভ হয় না, বাট ইংরেজিতে এই ধরনের প্যাসিভ ব্যবহৃত না, একেবারে হয় না বললেই চলে। তবে এই যে জিনিসগুলো যেমন করা, দেখা, খাওয়া, এইগুলার সাথে হয়েছিল, এরকম ভার্বের সাথে হয়েছিল, এক কথায় ভার্ব প্লাস হয়েছিল, এটা হচ্ছে প্যাসিভ সেন্স। যেমন আমরা ইনডিফিনিট টেন্সে করে আসছিলাম, এই যে এখানে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করে আসছিলাম, এই যেমন করা ভার্ব হয় তার সাথে, লেখা ভার্ব হয় তার সাথে, খাওয়া ভার্ব হয় তার সাথে, ছেঁড়া ভার্ব তার সাথে ফেলা হয়, বা ছেড়ে ফেলা ভার্ব তার সাথে হয়, শেখানো ভার্ব তার সাথে হয়। এই যে ভার্বের সাথে হয় হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, আর ভার্বের সাথে হয়েছিল হলে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। কিন্তু আমি যদি বলি, এখানে যদি বলতাম সে একজন একজন ভালো ছাত্র হয়, যদিও বলে না এরকম, বাট যদি বলি আমি সে একজন ভালো ছাত্র হয়, তো দেখেন ছাত্র তার সাথে হয়, তাহলে ছাত্র তো ভার্ব না, যেমন যেখানে যেমন ছেঁড়া, খাওয়া, এগুলো ভার্ব ছিল, ছাত্র তো ভার্ব না, সেক্ষেত্রে এটা প্যাসিভ গঠনে হবে না, বা এটা তখন বুঝে নিতে অ্যাক্টিভ আছে। তাহলে ইনশাল্লাহ আমরা এরপরে আরও বিষয়টি বুঝবো। আমার দুইটা টেন্স হলো, আমাদের 3 নম্বর টেন্সে আসি, ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি সংক্ষেপে লিখলাম ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে আমাদের এই অ্যাক্টিভ গঠনটা কি, সাবজেক্টের সাথে আমরা শ্যাল বা উইল ব্যবহার করি, প্লাস আমাদের V1টা ব্যবহৃত হয়, ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। আমরা এটাকে প্যাসিভে যদি নিয়ে যাই তাহলে হয় সাবজেক্ট প্লাস শ্যাল বি, অথবা আমরা প্রয়োজনে উইল বি ব্যবহার করি, তার সাথে V3 ভাবে থাকা ব্যবহার করি, অর্থাৎ শ্যাল বি বা উইল বি তার সাথে V3। আবার ফিউচার ইনডিফিনিট টেন্স অনেক সময় এরকম হয়, যেমন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস শুধু বি দিয়েই বাক্য শেষ হয়ে যায়, অথবা বি অথবা হ্যাভ। তো সেক্ষেত্রে এই দুটোও কিন্তু V1ই, কিন্তু আমি এখানে V1 বলতে যেটা বুঝাইছি সেটা হচ্ছে যে বেসিক ভার্বগুলো, যেমন ভিজিট, গো, ইট, এগুলা। তবে এরকম হতে পারে, যেমন আই শ্যাল বি আ ডক্টর, এটা হতে আমি একজন ডাক্তার হব, এই যে বি মানে হওয়া। আই শ্যাল হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু হবে, অর্থাৎ নিজেরই কিছু বন্ধু থাকবে। অর্থাৎ এই বিটা কখন, সাবজেক্ট নিজে হবে, এরকম কিছু হলো। আর এই হ্যাভটা কখন, সাবজেক্ট নিজে না, বরং সাবজেক্টের কিছু থাকবে ভবিষ্যতে, এরকম অর্থ বোঝাবে। যেমন আমি যদি বলতে চাই আমার ভবিষ্যতে অনেক বাড়ি গাড়ি হবে, দেখেন কি বলছি, আমার ভবিষ্যতে অনেক বাড়ি গাড়ি হবে, দ্যাট মিনস আমি কিন্তু নিজে হব না, বরং আমার বাড়ি গাড়িগুলো থাকবে। দ্যাট মিনস তখন আমি হ্যাভ ব্যবহার করব, এরকম আই শ্যাল হ্যাভ আ লটস অফ ওয়েলথ, সম্পত্তি ব্যবহার করলাম। তো দেখেন এই যে আই শ্যাল হ্যাভ বলছি, বি বলিনি কিন্তু, কারণ আমার সম্পদ থাকবে, অর্থাৎ আমার অনেক বাড়ি গাড়ি হবে, দ্যাট মিনস আমার নিজের কিছু হবে, আমি নিজে কিছু হব না।
তো সেক্ষেত্রে আমরা হ্যাভ দিব। আর বি দিব হচ্ছে আমরা সরাসরি যখন সাবজেক্ট নিজে কিছু হবে, যেমন আমি ডাক্তার হব তখন বলবো আই শ্যাল বি এ ডক্টর। আর অনেকের কোশ্চেন থাকে যে শ্যাল কখন হবে আর উইল কখন হবে। আমরা সাধারণত বলে থাকি যে রিটেন ইংলিশে আই এবং উইলের পরে আমরা শ্যাল বসাবো, এটা মাথায় রাখতে হবে রিটেন ইংলিশে। স্পোকেনের ক্ষেত্রে আপনি সব ক্ষেত্রে উইল বলবেন, সমস্যা নেই, কিন্তু রিটেন ইংলিশে অর্থাৎ ফর্মাল রিটেন ইংলিশে আমরা আই এবং উইয়ের পরে শ্যাল বসাবো, আই শ্যাল উই শ্যাল এরকম। আর বাকিগুলোর ক্ষেত্রে উইল দিলে সমস্যা নেই, তবে স্পোকেনের ক্ষেত্রে আপনি বলতে পারেন যা খুশি। আর এগুলোর ক্ষেত্রে সাধারণত প্যাসিভ হয় না। আর আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহারগুলো বা বাংলাগুলো সাধারণত বলেই আসলাম, যেমন হবে বা করবে, যাবে, এই জাতীয় অর্থগুলো হয়, এটা আমরা সবাই মোটামুটি জানি। তা আমাদের তিনটে ইনডিফিনিট গেল, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এবার আমরা দেখবো তিনটা কন্টিনিউয়াস। 4 নাম্বার আমাদের আর কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার ক্ষেত্রেও আমরা জানি যে আমাদের যে অ্যাক্টিভের গঠনটা আছে, আমি যদি বারবারই অ্যাক্টিভ প্যাসিভ লিখতেছি অ্যাক্টিভ, আর যদি আমি প্যাসিভ লিখি তাহলে অ্যাক্টিভের গঠনটা কি, সাবজেক্টের সাথে এম ইজ আর, তার সাথে ভার্ব আইএনজি। আর প্যাসিভের গঠনটা কি, সাবজেক্ট তার সাথে এম ইজ আর প্লাস একটা বিং, অর্থাৎ বিআইএনজি বিং, তারপরে ভার্বে থার্ড ফর্ম, এবং বাক্যাংশ হতে পারে। আরেকটা কথা আমি এতক্ষণ বলে নিই, সেটা হচ্ছে যে আমরা যে এই যে অ্যাক্টিভের যে সাবজেক্ট লিখতেছি আর প্যাসিভের যে সাবজেক্ট লিখলাম, আগেও যেগুলো লিখে আসছি, যেমন এই যে এখানে আমরা অ্যাক্টিভের সাবজেক্ট লিখছিলাম, প্যাসিভের সাবজেক্ট লিখছিলাম, আসলে কিন্তু অ্যাক্টিভের যে সাবজেক্টটা এটা কিন্তু প্যাসিভের সাবজেক্ট থাকে না। অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, মানে যেখানে অবজেক্ট যেটা আছে এইটা হবে প্যাসিভের সাবজেক্ট, আর এখানে অ্যাক্টিভের যে সাবজেক্ট হবে সেটা প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই ব্যাপারটা আমি এখানে লিখে নিই, কারণ আমরা যেহেতু আমার উদ্দেশ্য অ্যাক্টিভ প্যাসিভ না, আমরা টেন্স নিয়ে বা রাইট ফর্ম নিয়ে আলোচনা করতেছি। তবে বেসিকটা বলে দিলাম যে পরবর্তীতে যখন আমরা অ্যাক্টিভ প্যাসিভ করবো তখন মাথায় রাখতে হবে যে আমরা যে গঠন লিখছিলাম সেই গঠনের মধ্যে কিন্তু অ্যাক্টিভের যে সাবজেক্টটা লিখলাম ওটাই কিন্তু প্যাসিভের সাবজেক্ট না, এটা মাথায় রাখতে হবে। আমরা এগুলো আরও বিস্তারিত সামনে আলোচনা করবো। এখানে আমরা যেখানে ছিলাম পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এমিজারের সাথে ভার্ব আইএনজি। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা সেন্সটা কেমন, কোনো একটা কাজ চলতেছে, যেমন আমরা বলতে পারি খাচ্ছি, বলতে পারি যাচ্ছি, হ্যাঁ, অথবা অন্য কোনো সাবজেক্ট দিয়ে বললে যাচ্ছে, খাচ্ছে। আর এগুলো অনেক সময় একটু মানে চলিত ভাষায় ব্যবহৃত হয় অনেক সময়, অর্থাৎ একটু অনেক শুদ্ধ ভাষা, অনেক সময় একটু আঞ্চলিক ভাষায় বা একটু ইনফর্মাল ব্যবহৃত হয়, যেমন খাইতেছি, যাইতেছি, এগুলো হতে পারে। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এক্ষেত্রে আমরা গঠনের ক্ষেত্রে অ্যাক্টিভ গঠনের ক্ষেত্রে আমরা এমিজারের সাথে যেটা প্রয়োজন হবে আর কি, তার সাথে আইনজি নিব, আর এক্ষেত্রে একটা বিং নিব, তার সাথে ভার্ব থার্ড ফর্ম নিব। এক্ষেত্রে দেখেন আমরা 5 নাম্বার যদি পাস্ট কন্টিনিউয়াস আলোচনা করি তাহলে এক্ষেত্রে আমাদের সেম ব্যাপারটাই হবে, সাবজেক্ট শুধু ওয়াজও একটা চেঞ্জ প্লাস আইনজি, আর এক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজও তার সাথে একটা বিং ভার্ব থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখেন এখানেও বিং আছে, এখানেও বিং আছে, আবার এখানেও এখানে আইএনজি আছে, আবার এখানে দেখেন ভার্ব আইএনজি, এখানেও আইএনজি। পার্থক্য হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দুইটা সেন্টেন্সের মধ্যে মিল হচ্ছে, এখানেও বিং আছে প্যাসিভে, এখানেও প্যাসিভে বিং আছে, অর্থাৎ কন্টিনিউয়াস বলতেই প্যাসিভে বিং হবে, বিং এর পরে থার্ড ফর্ম হবে। এটার সেন্সটা কেমন হবে, আমি যদি এখানে সেন্সটা বলি, যেমন এটা যেমন খাচ্ছি এটা হবে খাচ্ছিলাম, এটা যেমন যাচ্ছি এটা হবে যাচ্ছিলাম, আমি একটা লিখে দিলাম জাস্ট। আবার একটু ইনফর্মাল হতে পারে, যাইতেছিলাম, খাইতেছিলাম, এরকম। 6 ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটাও তাই। এখান থেকে যদি আমরা চিন্তা করি সাবজেক্ট শ্যাল বা উইল বি প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ শ্যাল বি গোয়িং, উইল বি গোয়িং, এরকম। এখানে দেখেন এখানে একটা বি ছিল, আবার প্লাস লাগে যাবে, এখানে একটা বি ছিল, যেমন যেখানে বলছিলাম বি, এই বি এর পরে কিন্তু ভার্ব আইএনজি নাই, এই বি মানে হচ্ছে সাবজেক্ট কিছু হবে, যেমন আই শ্যাল বি এ ডক্টর, এরকম। কিন্তু এখানে কিন্তু এই বিটা মেইন ভার্ব ছিল, এই বিটা শ্যাল উইল অক্সিলারি ভার্ব, বিটা হচ্ছে মেইন ভার্ব। কিন্তু এখানে কিন্তু বিটা এই শ্যাল উইলের সাথে বিটাও কিন্তু এখানে অক্সিলারি ভার্ব, এখানে মেইন ভার্ব হচ্ছে এটা। তাহলে এটার প্যাসিভ কি হবে, এটা প্যাসিভ হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল তার সাথে বি, বিং প্লাস বি থ্রি।
তাহলে দেখেন এখানেও বিং আছে, এখানেও বিং, তিনটা কন্টিনিউয়াসের মধ্যে বিং আছে, বিং বিং বিং, অর্থাৎ তিনটা কন্টিনিউয়াসের মধ্যে একটা মিল হচ্ছে, প্যাসিভে তিনটাতেই বিং থাকবে। এবং সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ এর সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ এর সাথে আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি এর সাথে আইএনজি অ্যাক্টিভ। আর প্যাসিভে সবগুলোর ক্ষেত্রেই বিং। এবং এখানে কিন্তু অনেকে বিটা না দিয়েই করে ফেলে, হবে না, শ্যাল বি উইল বি তার সাথে বিং দিতে হবে। এই ছিল আমাদের তিনটা কন্টিনিউয়াস। এবার আমরা চলে যাবো তিনটা পারফেক্টে। যেমন বেটার হয় আমরা পারফেক্টের আলোচনাটা আগামী পর্বে করি। আজকে পর্যন্ত থাকলো এই পর্বটা, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আশা করি আগামী আমরা আরও এরকম 4-5টা পর্ব করবো টেন্সের উপর, এই রাইট ফর্ম ভার্বসের উপর। যদিও রাইট ফর্ম ভার্বসের অনেকটা মানে রাইট ফর্ম ভার্বসের প্রায় 50 থেকে 60% জুড়েই আছে টেন্স। এই জন্যই আমি টেন্স নিয়েই 2টা পর্ব করে ফেলছি অলরেডি। গত পর্বটাও করলাম, আজকেও করলাম টেন্স নিয়ে। তো আসলে টেন্সের উপরই অনেক কিছু আলোচনা হয়, অনেক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো টেন্স নিয়ে চলে আসে। তো এই জন্য আমরা টেন্সে একটু ভালো করে বুঝবো, আর পাশাপাশি আগামী 4-5টা পর্বে আমরা ইনশাল্লাহ অন্যান্য ব্যাপারগুলো আলোচনা করবো। আর এখানে একটা কথা বলি নেই, যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা বলি নেই, সেটা হচ্ছে কেমন হবে, যেমন করতে থাকবো, বাংলা সেন্সটা এরকম হবে যে আমি একটা কাজ করতে থাকবো। এখন করা না হলে যদি খাওয়া হয় তাহলে খেতে থাকবো, খেতে থাকবো। যদি পড়া হয় তাহলে হবে পড়তে থাকবো। যেমন আমরা সময় বলি, যেমন তুমি আমাকে কালকে ফোন দিও না, আমি কালকে সকাল থেকেই রাত পর্যন্ত কাজে বিজি থাকবো। যদিও এটা কন্টিনিউয়াস আরও বলা যায়, বাট আপনি যদি কাজ করতেই থাকবেন এরকম যদি মিন করেন, আপনি বলতে পারেন যে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক টুমোরো হোল ডে, এরকম বলতে পারেন। আবার আপনি নর্মাল বলতে পারেন যে আমি আগামীকাল সারা বিকেল ধরে খেলতেই থাকবো, বা আমি আগামীকালকে আমি কাজটা করতেই থাকবো, বা চালাতেই থাকবো, বা চালিয়ে যেতেই থাকবো, এরকম হতে পারে। অর্থাৎ যদিও আমাদের বাংলা সেন্সগুলোতে এই টেন্সটা খুব কম ব্যবহৃত হয়, বাট হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তো আমরা টেন্সের বাকি পার্টগুলো আগামী পর্বে আলোচনা করব। আশা করি কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। আর এগুলো আসলে সব বইতেই আছে, আমি জাস্ট তারপর ওই সেন্সগুলো ধরা দিচ্ছি যে বাংলায় কেমন সেন্স আমরা ব্যবহার করি। তারপরে আগামী পর্বগুলোতে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো যে সাবজেক্ট পার্টগুলো কেমন হতে পারে।